মাদার অফ মেডিসিন কিন্তু ওই আয়ুর্বেদ, মানে ওই ভেষজ মেডিসিনগুলো। অপ্রয়োজনীয় দিয়ে একটা সুস্থ মানুষ এবং তার ভাবি বাচ্চাকে অসুস্থ করার কোনো মানে নেই। যেখানে মনে করো 1000 জন বাস করছে, একটি কি দুটি তুমি অটিস্টিক বাচ্চা পাবে। সর্দি ও জ্বর হলো, কমে গেল, ব্রিদিং এক্সারসাইজটা রেগুলার করবেন। তাহলে আমরা তো সেই রবীন্দ্রনাথের মধ্যে বলতে হয়, জেনে শুনে বিষ করেছি পাপ। তো এই ইনফ্লুয়েঞ্জিনাম প্রথমেই একটা ডোজ আমি খাইয়ে দিই। এখন ঠিক ওই রকমই কিন্তু লোকেদের ঘরে রাস্টক্স, নাক্সভূমিকা, বেলেডোনা খুঁজে পাওয়া যায়। নমস্কার, আরও একবার স্বাগত আপনাদের সকলকে এই পর্দায়। এই যে সিজন চেঞ্জের সময়, অর্থাৎ হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে, কবিতার মতোই হেমন্তকাল বিদায় নিচ্ছে, আর শীতকাল গুটি গুটি পায়ে যে এই যে দোরগোড়ায় এসে কড়া নাড়ছে, এই যে এই দুয়ের মাঝখানের এই সময়, সেখানে আমরা প্রত্যেকের একটি সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে জ্বর, সর্দি, কাশি বা এই ধরনের সমস্যা। মূলত অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে আগে থেকে কিভাবে কোনো প্রিকশন নিলে বা কোনো পদ্ধতি অবলম্বন করলে বা কিছু করলে কি এর হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব? এটা কেন হয়? কোন শ্রেণীর বা কোন বর্গের মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে এই যে এই অসুবিধাগুলো, সেগুলো বেশি হওয়ার প্রবণতা দেখা যায়? এরকম অনেক প্রশ্ন প্রত্যেকের মনেই থাকে। আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করার পালা, আর তার জন্য সকলের আগে আমরা স্বাগত জানাচ্ছি ম্যাডামকে, রুমা ভট্টাচার্য, বিশিষ্ট এবং অত্যন্ত স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক। ম্যাম, অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার ম্যাম, প্রথমেই যেটা আর কি প্রশ্ন থাকবে, মানে অনেক প্রত্যেকের মধ্যেই এটা থাকে যে শীতকাল আসে, সিজন চেঞ্জের সময়, সেখানে অন্তত 95% মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে তারা নানা রকমের এই জ্বর, সর্দি, কাশি এরকম ধরনের সমস্যায় তারা ভোগেন। তো এই যে ইনফ্লুয়েঞ্জা বলা হয় আর কি, তো কিন্তু তাদের মধ্যেই আবার এই কনসেপ্টটা হয়তো এখনো পর্যন্ত ঠিকঠাক ক্লিয়ার নয় যে ইনফ্লুয়েঞ্জা আসলে কি। ফ্লু আর ইনফ্লুয়েঞ্জা কি একই জিনিস, নাকি এর মধ্যে কোনো তফাৎ আছে? এটা যদি একটু বিস্তারিত বলেন। ইনফ্লুয়েঞ্জা অ্যাকচুয়ালি ডিজিজের নামটা নয়, ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাসের নাম, এবং ওই ভাইরাস ঘটিত যে সিমটম বা যে কি বলবো লক্ষণগুলো পেশেন্ট দেখাবে, আমরা ওটাকে নাম দিয়ে দিলাম ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত, যেমন কদিন আগে ধরো যে করোনা হলো, তো ওই করোনা হলো, করোনাটা রোগ না, করোনাটা হচ্ছে নাম, সে সিমটম দিল আর কি। কোভিড ভাইরাস যেটা এলো, আমাদের কোভিড হলো, করোনা ভাইরাস আমাদের ঢুকলো, এরকমই। করোনার সঙ্গে চেহারার সঙ্গে আর তোমার ইনফ্লুয়েঞ্জার চেহারা যদি মাইক্রোস্কোপের তলায় দেখা যায়, তাহলে খুব একটা পার্থক্য নেই। কেমন সিমটমেরও যার জন্য খুব একটা পার্থক্য ছিল না, বাট ভিরুলেন্স দুটোর যদি না, মানে দুটোর ভিরুলেন্স কম, এ কথাও কিন্তু মানে আমরা সঠিকভাবে বলতে পারবো না। কারণ 1932 মানে সেই সময়ে যখন এই কী বলবো ব্রেক করলো ইনফ্লুয়েঞ্জা, সেই সময় কিন্তু এই করোনার মতোই দলে দলে লোকেদের মৃত্যুর মিছিল সারা পৃথিবী দেখেছিল। তারপরে কি হলো, দীর্ঘ সময় ধরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ল্যাবরেটরিগুলো সব সজাগ হয়ে গেল, দেশেরা সব সচেতন হলো, হয়ে তার একটা ভ্যাকসিন বার করলো। ভ্যাকসিন বার করার পর দেখা গেল ইনফ্লুয়েঞ্জার টিকা সকলের গায়ে দিতে শুরু করলো। ওই টিকা বার করতে কিন্তু বহু 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 বছর লেগে গেল দেখার পর। কারণ হিউম্যান ট্রায়াল যতক্ষণ না পুরোপুরি করা যাচ্ছে কোনো জিনিসটাকে, কোনোকে তো আমরা বলতে পারি না যে নাও এটা তোমরা নিতে পারো, ইট ইজ সেফ। ভ্যাকসিন যেমন আমরা সেফ বলছি, আমাদের রক্ষা করছে, আবার পোস্ট ভ্যাকসিনেশন হ্যাজার্ডসও কিন্তু আছে। সেটা সাধারণত পাবলিকদের জানানো হয় না, কারণ ভয় পেয়ে যাবে। কারণ ধরো 100 জনের মধ্যে যদি 80% লোক ভ্যাকসিন নিয়ে ভালো থাকে, তাহলে তো 80%ই আমাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে।
ওই 10 জনের কি হলো কি 15 জনের কি হলো বলে ভ্যাকসিন সম্পর্কে একটা ভীতি লোকেদের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা ঠিক নয় বলেই প্রত্যেকটি দেশের গভর্নমেন্ট ভ্যাকসিনগুলোকে চালু করেছিল, এক্সেপ্ট করোনা। এই কোভিড ভ্যাকসিন যেন এক রাতেই যেন রাজা হয়ে গেল, এত দ্রুত বেরিয়ে গেল, এত দ্রুত দিয়ে দেওয়া হয়ে গেল। এখনও কিন্তু তার মানে এফেক্টসগুলো আস্তে আস্তে আসছে, সবাই জানি। হ্যাঁ, এরকম আমার মতো পাবলিকলি হয়তো কেউ বলছি না, কিন্তু জানি, বলছেন কিছু কিছু ভাইরোলজিস্ট যারা আছেন তারা কিন্তু বলছেন এটা ঘটনা। তবে ইনফ্লুয়েঞ্জা দ্বারা মানে তৈরি হয়েছে এই ধরনের রোগগুলো, যেগুলো মানে যে সিমটমটা দিচ্ছে, সাধারণত ধরো গা হাত পা ব্যথা করছে, জ্বর হচ্ছে, একটা টেম্পারেচার আসছে, অল্প নাকের সর্দি, গলা খুসখুস করছে, তারপরে হয়তো জ্বরটা কমে গেল, দেখা গেল বুকে বসে গেল। হ্যাঁ, গিয়ে আলটিমেটলি দ্যাট ক্যান টার্নস ইন্টু নিউমোনিয়া অলসো। তো নিউমোনিয়া হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দুটো মানে এক্সট্রিমস অফ এজ যেটাকে বলি, মানে আমাদের জীবদ্দশায় দুটো এক্সট্রিম হয়, মানে দুটো পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট তার মানে শিশুরা, আর একটা এন্ডিং পয়েন্ট তার মানে বৃদ্ধরা। তাহলে এই দুটো এজ গ্রুপ কিন্তু এই ধরনের ভাইরাস জাতীয় রোগের পক্ষে একটু মানে বিপদে পড়ে যায়, মুশকিলে পড়ে যায়। খুব ভালো করে তাদেরকে হ্যান্ডেল করতে হয়, খুব ভালো করে তাদের ম্যানেজমেন্ট। কারণ এখনও অবধি অন্য সিস্টেমে, হোমিওপ্যাথি নয়, অন্য সিস্টেমে অ্যান্টিভাইরাস মেডিসিন ওই একটি দুটি ওই হারপিস ছাড়া আর কিছুটি বেরোয়নি। সমস্তটাই নির্ভর করে তোমার ম্যানেজমেন্টের ওপর। আর কিছু ওষুধ আছে যেগুলো পোস্ট ভাইরাল কমপ্লিকেশনসের জন্য, ভাইরাসকে মেরে ফেলছে এরকম ওষুধ বেরিয়েছে বলে আমার জানা নেই। বললাম কয়েকটি আছে, ওই হারপিস ভাইরাসের কিছু বের গিয়েছে, এইগুলোই, তাছাড়া নেই। কিন্তু হোমিওপ্যাথিতে আছে, আয়ুর্বেদে ম্যানেজমেন্ট আছে, ওদের কাঠ অনেক কিছু রয়েছে, সেগুলো দিয়ে ওরা তো একটা সময় তো পৃথিবী আয়ুর্বেদের ওপরই বেঁচেছিল, ভেষজের জিনিসের ওপরই বেঁচেছিল। আজকে হোমিওপ্যাথি আবিষ্কার হলো, হানিম্যান আবিষ্কার করলেন, তার আবিষ্কারের প্রথম সূত্রটাও কিন্তু ওই গাছগাছালি ওই দিক দিয়েই এলো। ম্যালেরিয়া দিয়ে তো উনি এলেন, তা ম্যালেরিয়া কার? সিঙ্কোনা বার্কের রস। হ্যাঁ, তো সিঙ্কোনা বার্কের রস তখন তো লোকে এমনি খাচ্ছিল। তো মাদার অফ মেডিসিন কিন্তু ওই আয়ুর্বেদ, মানে ওই ভেষজ মেডিসিনগুলো। ম্যাম, যেরকমটাই আপনি বলছিলেন, তো সেই সূত্র ধরে আরও একটা আর কি প্রশ্ন করতেই হয়, সেটা হচ্ছে যে শিশু এবং বৃদ্ধ এছাড়াও আরও মানে এক যদি আমরা দেখতে চাই যে তারা হচ্ছেন যে যারা উড বি মাদার, প্রেগনেন্ট যারা, তো তাদের ক্ষেত্রে তো রিস্ক ফ্যাক্টর সব ক্ষেত্রেই একটু হয়তো বেশি, মানে 19-20 হলেও একটু বেশি। দেখো, শিশু আর বৃদ্ধ, এটা খুব ভালো পয়েন্ট একটা বলেছ, যে শিশু আর বৃদ্ধ এইরকম ভাইরাল ডিজিজ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেহেতু এখন চলছে, আমরা তাই বলছি, মানে যারা মা হতে চলেছে, প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে এটা কিন্তু ডেঞ্জার। কারণ এই ভাইরাসের পরের এফেক্টগুলো তখন বোঝা যায় না, পরে বোঝা যায়। তাতে দেখা যায় মায়ের তো ক্ষতি হলো, ধরো বাচ্চারও ক্ষতি হতে পারে, কারণ সব রকম ওষুধ মাকে তখন দেওয়া যায় না। কিন্তু মাকে সামলে দেওয়া যায় যদি তার ম্যানেজমেন্ট, তার রেস্ট, তাকে প্রচুর জল, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেন না হয়, তার যাতে সর্দি কাশি বুকে বসে না যায় তার জন্য। তার মানে কি তাকে একটা কম্বলের ভেতর ঢুকে বসিয়ে দিলাম না, কারণ বেশি ঘাম আবার রোগটাকে ইনভাইট করে দিচ্ছে আরও ভেতরে। অতএব সেটা নয়, তারও একটা দক্ষ ডাক্তারের পরামর্শ নিয়ে কিভাবে মাকে এবং তার ভেতরে বসে থাকা ছোট্ট শিশুটাকে রক্ষা করা যায়, তাই সেই ম্যানেজমেন্টটা জেনে সেই পেশেন্টকে সেইভাবেই রাখতে হয়। কারণ আমি মনে করি একটা যে অদ্ভুত জিনিস, যেটা আমি ধরো লাস্ট 25-30 বছর দেখতে পাচ্ছি, তা আমি আছি এই জগতে 34 বছর, কিন্তু 25-30 বছরে তো একটু পেকেছি,
তো তাতে যেটুকু দেখেছি যে এখন না মানে মা হওয়াটা কে একটা রোগের সঙ্গে কম্পেয়ার করে দিয়েছে। কি, তুমি প্রেগনেন্ট, তাহলে তোমাকে এই 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 ওষুধ খেতে হবে। আমার ঠাকুমা তো খাননি, আমার দিদিমা তো খাননি, তাদের বাচ্চাদের মধ্যে অটিজম এত দেখা যায়নি, এখন কেন দেখা যাচ্ছে? তারাও তো বাচ্চা জন্ম দিয়েছে একটা না পরের পর, এবং তারাও সংসারে যাবতীয় কাজ করেছে। কারণ এখন মেয়েরা, যে ভাবি মায়েরা যে আদর যত্ন এগুলো পায় তার হাজব্যান্ডের তরফ থেকে, তার ইনলজের বাড়ি থেকে, তার নিজের বাবা মাদের কাছ থেকে, তখনকার দিনে কই? কিন্তু তখন 100 জনের মধ্যে একটা অ্যাবনর্মাল বাচ্চা পাওয়া যেত না, যেত কম। সেখানে ফ্যামিলি হিস্ট্রি কিছু থাকতো, সেখান দিয়ে আসতো। কিন্তু এরকম অ্যাকোয়ার, যেটা মাথামুন্ডু জানতে পারছি না, অটিস্টিক বেবি কিন্তু দেখা যায়নি। এখন যে কোনো স্কুলে যাও, যে কোনো কলোনিতে বা যে কোনো হাউজিংগুলোতে যদি প্রত্যেকটা ফ্ল্যাটে খোঁজ নেওয়া যায়, তাহলে অন্তত যেখানে মনে করো 1000 জন বাস করছে, একটি কি দুটি তুমি অটিস্টিক বাচ্চা পাবে। আমার কোয়েশ্চেন সকলের কাছে, কেন? কারণ প্রেগনেন্সিকে একটা রোগ মনে করে অনেক ওষুধ খাইয়ে দেওয়া হচ্ছে, যেটা তার দরকার নেই। তার যত্নের দরকার, কেমন, এটা ঘটনা, কিন্তু তার অ্যাক্টিভিটিসও দরকার। তাহলে আবার আমরা ইনফ্লুয়েঞ্জার কথায় চলে আসি। সেটা হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা যদি মায়ের হয়ে থাকে এবং সেটা দেখা যায় খুব মাইল্ড হয়ে চলে যায়, কারণ আমাদের মধ্যে একটা ইমিউনিটি কিন্তু গ্রো করে গেছে। 1932 আর কদিন পর 100 বছর হয়ে যাবে। কেমন, আমাদের প্রত্যেকের মধ্যে জিনের মধ্যে যে নির্দিষ্ট প্রোটিন থাকে, যেটা আমাদের ইমিউনিটি ডেভেলপ করতে আমাদের সাহায্য করে, সেগুলো তো অনেক রোগকে চিনে গেছে। ও জানে তার এগেনস্টে অ্যান্টিবডি দিতে। অর্থাৎ তাকে একটু যত্ন আত্তি করা, তার প্রপার ম্যানেজমেন্ট, যেটা ডাক্তারের পরামর্শে যদি কিছু দরকার হয় সামান্য ওষুধ, কারণ অ্যান্টিবায়োটিক প্রথমেই দিয়ে তো লাভ নেই। এখন তো 2-3টে অ্যান্টিবায়োটিক একসঙ্গে দিয়ে দেওয়া হয়, এগুলো লাভ নেই। এগুলো প্রয়োজনে যখন দেওয়ার লাগে তখন দাও, অপ্রয়োজনে দিয়ে একটা সুস্থ মানুষ এবং তার ভাবি বাচ্চাকে অসুস্থ করার কোনো মানে নেই। হ্যাঁ, যদি ইনফ্লুয়েঞ্জা খুব ভয়ঙ্করভাবে আকার নেয়, বাধ্য পেশেন্টকে বাঁচানোর জন্য আমাকে ভালো ওষুধ দিতে হচ্ছে, সেক্ষেত্রে দিতে হবে ওদের। আমাদেরও ওষুধ আছে, হোমিওপ্যাথিতে আছে, আয়ুর্বেদিতে আছে। হোমিওপ্যাথিতে তো খুবই ভালো আছে। ইনফ্লুয়েঞ্জা নিয়ে খুব একটা লোক আজকাল প্রথমেই অ্যালোপ্যাথির কাছে যায় না। তারা হয় একটা নিজেরা প্যারাসিটামল খেয়ে নেয়, নইলে আশেপাশে পাড়ায় যদি হোমিওপ্যাথি ডাক্তার থাকে তাকে কনসাল্ট করে ওষুধ খেয়ে নেয়। মোটামুটি সবাই ভালোই থাকে। ম্যাম, আমি প্রতিকারের দিকটায় আসবো, তার আগে আর একটা প্রশ্ন না করলেই নয়। সেটা হচ্ছে সিজন চেঞ্জ। এই যে এক সিজন থেকে অন্য সিজনের দিকে যাচ্ছি, তো এইটাই কি একমাত্র ইনফ্লুয়েঞ্জার একমাত্র কারণ, নাকি আরও অন্য কোনো কারণে হতে পারে? মানে পলিউশন বা ধুলোবালি বা এরকম ধরনেরও কোনো কারণ হতে পারে যার ফলে এটা হয়? দেখো, ভাইরাস কিন্তু অ্যাকচুয়ালি ইনার্ট, পড়ে থাকে চুপচাপ। ও কখন বাড়ে? ওকে দুটো জায়গায় ফেলতে হয় তবে ও বাড়ে। একটা হচ্ছে ওর মনের মতো জায়গা হতে হবে, তাহলে সেই মনের মতো জায়গাটা কে? একটা মানুষ তৈরি করে আর একটা প্রকৃতি তৈরি করে। যেটা প্রকৃতি তৈরি করে সেটা দেখবে যে যখন ধরো রাত্রিটা ঠান্ডা, দিনটা গরম, সো ভেরি সুটেবল অ্যাটমসফিয়ার, মানে আবহাওয়া যে সময় তোমার এই ভাইরাসগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। আর একটা হচ্ছে মানুষ দিন রাত এই ফাস্ট ফুড খাওয়া, তারপরে গভীর রাত্রির করে শোয়া, এই এখন যে মডার্ন লাইফস্টাইল চলছে, ইমিউনিটি কমে যাচ্ছে, তাই তো সিজনের দরকার পড়বে না। ভাইরাস তো সব জায়গায় ছড়িয়ে আছে, যে কোনো না যে কোনো একটা তাকে ধরে নেবে। তাহলে দুটো জিনিস, একটা সিজনাল, মানে এটাই হতে হবে ওর উপযুক্ত। যে কোনো জিনিস মনে করো না, তুমি একটা শুকনো ছোলা মাটিতে ফেলে রাখলে ওর অঙ্কুরোদ্গম হবে না। তাহলে ওর যাবতীয় প্রয়োজন, অর্থাৎ জল, ওর আলো, ওর হাওয়া, সবগুলো যখন আমরা দেব তবেই তো বাড়বে। এক্স্যাক্টলি লাইক দ্যাট, ওই শুকনো ছোলার মতো ভাইরাসও পড়ে থাকে। যেই অ্যাটমসফিয়ার
সেরকমভাবে চেঞ্জ হচ্ছে এবং মানুষের ইমিউনিটি কমছে, তখন ও গিয়ে ধরে। যেমন করোনা সবার কি হলো, একই পরিবারের 100 জন, মনে করো একটা পরিবারে 100 জন, ভুল বললাম, 10 জন আছে, সেই পরিবারে দেখা গেল একটি লোক মারা গেল, বাকি 5 জন ভিকটিম হলো, আর বাকি 3 জন কি 2 জন পড়ে রইলো, তাদের এটা পজিটিভ এলো কিন্তু সিমটম দিল না, আর একজনের না পজিটিভ না নেগেটিভ কিছুই এলো না, তার পুরোটাই মানে কিছুই নেই। কেন? আমার প্রশ্ন হচ্ছে ওটা কেন? কারণ হি অর শি ইজ স্ট্রঙ্গার দেন আদার মেম্বার অফ দ্য ফ্যামিলি, সেই জন্য তারা হয়নি। সো ম্যাম, এই যে একটু আগে আপনি বলছিলেন যে হঠাৎ হঠাৎ আমরা এরকম কিছু হলো কি না হলো ওষুধ খেয়ে নেওয়া, তো এইটা কতটা হার্মফুল বলে কি আপনি মানে অ্যালোপ্যাথির দিক থেকে বলছি, যে এটা কি সত্যি সত্যি দেহকে এফেক্ট করে? করলেও বা সেটা কিভাবে করে যদি একটু বলেন? কারণ অনেকের মধ্যেই এখন নিজে নিজে ডাক্তারি করার প্রবণতা থেকে যায়, যার পরবর্তীতে হয়তো সেটার একটা খারাপ এফেক্ট আমাদের শরীরে থেকে যায়। তো ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও কি সেরকমই হয়, বা ওভারঅল সব বিষয়ে যদি আমি বলতে চাই? হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে দেখো, ইনফ্লুয়েঞ্জা তো একটা ভাইরাস যেটা রোগ সৃষ্টি করছে, কিন্তু তুমি প্রথম যে কোয়েশ্চেনটা করলে যে লোকেদের মধ্যে মানে ওষুধ খাওয়ার একটা প্রবণতা, একটু মাথা ব্যথা হলো একটা ওষুধ কিনে খেয়ে নিল, একটু অম্বল হলো একটা ওষুধ খেয়ে নিল, বা নিজে নিজেই দোকানকে জিজ্ঞেস করে খেয়ে নিল। জানতে হবে ওষুধটা কি, ওষুধটা কি কোনো কেমিক্যাল? যদি কোনো কেমিক্যাল আমাদের শরীরে ঢোকে তার তো একটা এফেক্ট হবে। ভালো যেমন আছে তার মন্দ আছে, যদি না থাকতো তাহলে ওই ওষুধের প্যাকেটের ভেতর যে লিটারেচারটা থাকে তাতে সাইড এফেক্ট, আফটার এফেক্ট, ব্যাড এফেক্ট এখন লেখে না, এই কলামটাই থাকতো না, তাই তো? তাহলে আমরা তো সেই রবীন্দ্রনাথের মধ্যে বলতে হয় জেনে শুনে বিষ করেছি পাপ। আমরা জানছি আমরা ভুল করছি, কিন্তু কারণ কি, আমরা যখন ছোট ছিলাম লোকেদের কাছে গুগল দাদা ছিল না, তারা জানতো না। এখনকার প্রত্যেকের ফোনে গুগল বসে আছে, যে কোনো মেডিসিন প্রেসক্রাইব করলে তোরা আগে দেখছে, তারপরেও কিন্তু তারা খাচ্ছে। তাহলে তাকে রবীন্দ্রনাথের কলি ওই কটা লাইন ছাড়া আর কী বলবো? অতএব নিশ্চয়ই প্রয়োজন হলে খাও, ওই রিস্কটা নিতে হবে, কিন্তু প্রয়োজন নেই তাহলে খাচ্ছ কেন প্রশ্ন। বাট এনি কেমিক্যাল ইজ নট গুড ফর হেলথ। ন্যাচারালি কিওর হয়ে যাওয়া সবচেয়ে ভালো। হেলথ মেনটেন করা, গুড হাইজিন মেনটেন করা, ফুড হ্যাবিটস সেটাকে দেখা, ঘুমের সাইকেলটা দেখা। এখন সমস্ত বিদেশের সঙ্গে কাজ, অতএব ভারতীয় লোকেরা এখন রাত্রির জাগছে, দিনে ঘুমোচ্ছে। যে দেশে সূর্য সকালে ওঠে সেটাই তো ইন্ডিকেট করে দিচ্ছে যে সকালটা তোমার কাজের। পাখির ডাক প্রথম বলে দেয় যে আমি জেগে গেলাম কাজ করতে, খাবার খুঁজতে, তোমরাও ওঠো। তখন ঘুমোচ্ছি কারণ আমি তো দুটোই ঘুমিয়েছি। তাহলে সেইটাকে চেঞ্জ করতে হবে। আমাদের যে রোজকার যে রোজ নামচা সেটাকে পরিবর্তন করা উচিত। একদম একদম। কিন্তু কি জানো, সময়ের সঙ্গে এখন বলবে ও তো বিদেশে কাজ করছে, আইটির ছেলে, ওকে ওদের টাইমে টাইম করতে হবে। হ্যাঁ, আমরা ভারতীয়রা ওই রকমই হয়ে আছি, এখন ওদের পদদলিত হয়ে আছি বলেই ওরা কাজ দিচ্ছে, আমাদের ছেলেমেয়েরা হাসতে হাসতে সেই কাজগুলো নিচ্ছে, পেটের দায় কিছু তো করার নেই, অতএব তার জন্য এটাকেও মেনে নিতে হচ্ছে। ম্যাম, আরও একটি বিষয়, সেটা হচ্ছে অনেকেরই এটা প্রশ্ন, সেটা হচ্ছে এই চিকুনগুনিয়া এর মতন আর কি এরকম একটি সিনড্রোম দেখা দিচ্ছে, যে অনেকেই এটাকে চিকুনগুনিয়া বলে ভুল করছেন, আবার অনেকে মনে করছেন এটা বোধহয় ইনফ্লুয়েঞ্জা। তো এই বিষয়ে আপনি কি বলতে চান, মানে একটু দর্শকদের মনে একটু আলোকপাত করতে চান কিভাবে, যে এটা মানে কিভাবে কোনটা চিনবো, বা কিভাবে তার যে সেরে ওঠার যে প্রসেসটা সেটা কিভাবে একদম ইনিশিয়াল স্টেজ কি থাকবে আর কি? হ্যাঁ দেখো, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা এই দুটো নিয়ে বলছো তো, সিমটম হিসেবে যদি দেখা যায় তাহলে দুটোকে যদি সেই ছোটোবেলায় যেমন আমরা ডান দিক আর বাঁ দিকে দুটোতে ডিফারেন্স আমরা বলতাম না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্য কী লেখো, তাহলে সাধারণ লোকেদের, কারণ এটা তো সাধারণ লোকেরা দেখবে, এই যে আজকের ইন্টারভিউ আমার বক্তব্যটা তাদের জন্য আমি 2-3টে জিনিস বলে দিচ্ছি, সেইটা দিয়ে কনক্লুশনে পৌঁছবে না। কনক্লুশনে আমার বলার বক্তব্য হচ্ছে, কনক্লুশনে আমরা পৌঁছতে পারবো না, আমি দর্শকদের বলছি এটা, সেখানে অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, কিন্তু
সাবধানতা অবলম্বন করার জন্য যেটুকু জ্ঞান আমাদের নেওয়া দরকার, সেটার মধ্যে হচ্ছে দুজনেরই গা হাত পা ব্যথা হয়, ঠিক আছে? অল জয়েন্টস আর অ্যাফেক্টেড বলে লেখা থাকে, মানে প্রত্যেকটা জয়েন্টসগুলো, আমাদের সন্ধি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমাদের ব্যথা করে। ইনফ্লুয়েঞ্জাও করে, চিকনগুনিয়াও করে। এই দুটোই কিন্তু ইরাপটিক ফিভার, মানে এই দুটোতেই র্যাশ দেখতে পাওয়া যায়, কারোর কম কারোর বেশি। কোনো কোনো পেশেন্টের বেশ ভালো র্যাশ আছে, যেমন ডেঙ্গুতেও র্যাশ দেখা যায়, অনেকের হয়ই না র্যাশ, কারণ এখন সব চেঞ্জ হয়ে গেছে। যেমন ম্যালেরিয়া 3টে ফেজ আর দেখা যায় না। ম্যালেরিয়া 3টে ফেজ থাকে, জ্বরের যে টোটালটার একটা হিট থাকবে, একটা সোয়েট থাকবে, একটা রাইগর মানে কাঁপুনি থাকবে, এখন পাওয়া যায় না, 2টো বা 1টা এরম হয়। সো কিন্তু যেটা কমন জিনিস আমরা মোটামুটি পেয়ে যাব, সেটা হচ্ছে প্রত্যেকটা জয়েন্টসগুলো ব্যথা। ইনফ্লুয়েঞ্জার ব্যথা আর চিকুনগুনিয়ার ব্যথার মধ্যে অনেক তফাৎ। চিকুনগুনিয়ার ব্যথা মারাত্মক, ইনফ্লুয়েঞ্জার ব্যথা হচ্ছে, এও বলছে আমার মারাত্মক, কিন্তু বাড়ির লোক বুঝে যাবে যে এটা অসহ্য, এটা সহ্য করা যায়। কেমন? তার সঙ্গে কিছু কিছু লোক আবার জয়েন্টসগুলো ফুলে যায়, লাল হয়ে যায়, দেখে মনে হয় ওরে বাবা, ওর বোধহয় ইউরিক অ্যাসিড বেড়েছে। এখন তো সবাই সব জানে, তা নয়, কারণ মেলাতে হবে জ্বর আছে কি না। জ্বর থাকলে ওটা কখনোই ওটা নয়, তবে ইউরিক অ্যাসিড বাড়লেও অনেক সময় গায়ে অল্প অল্প, কারণ ইনফ্লামেটারি চেঞ্জ তো একটু জ্বর লাগে, পেশেন্ট ফিল করে আমার জ্বর লাগবে, জ্বর কিন্তু নয় ওটা। চিকুনগুনিয়া তা নয়, হাই রাইজ অফ টেম্পারেচার হবে, তার সঙ্গে গাঁটগুলো ফুলবে, গায়ে একটা র্যাশ বেরোতেও পারে, নাও বেরোতে পারে। ইনফ্লুয়েঞ্জাতেও তাই, কিন্তু মোস্টলি এই এত নাক দিয়ে হুড়ুর করে সর্দি পড়া, হাঁচি, এসবগুলো এর ক্ষেত্রে বেশি, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে অনেক বেশি প্রমিনেন্ট, ওর ক্ষেত্রে কম। মাথার যন্ত্রণা এরও হয় ওরও হয়, দুজনের মধ্যে ওই ইন্টেন্সিটিটা ভ্যারি করে যায়। তবে অনেক সময় না কিছু ভাইরাস যেগুলো আমরা পরীক্ষা করে দেখছি চিকুনগুনিয়া নেই, কিন্তু সিমটম, যেমন করোনা ভাইরাস নেগেটিভ ছিল, কিন্তু করোনা ট্রিটমেন্ট করেই তারা সেরে গেল। সেরম চিকুনগুনিয়ার মতো দেখতে, কিন্তু চিকুনগুনিয়া নয়। আমাদের হোমিওপ্যাথিতে একটা সুবিধা আছে, আমরা না সিমটম টোটালিটি নিয়ে চিকিৎসা করি। সে আমার কাছে মনে করো একজন ইনফ্লুয়েঞ্জা পেশেন্ট এসছে, একজন চিকুনগুনিয়া পেশেন্ট এসছে, একজন ম্যালেরিয়ার পেশেন্ট এসছে, আমি 3জনের মধ্যেই দেখছি একটা গ্রুপ অফ সিমটম, 1, 2, 3 মনে করো একটা গ্রুপ আমি ইনফ্লুয়েঞ্জাতে পেলাম, মানে ওই গ্রুপে এই 3টে সিমটম রয়েছে, 1 or 2, 3। তাহলে এই 1, 2, 3 ও জানবে না আমার ওষুধ এটা চিকুনগুনিয়া না, এটা কুইগুনিয়া কি, ও একেও সারাবে। ওই সিমটম যদি ওর থাকে ওকেও সারাবে, ওর সিমটম যদি ওর থাকে ওকেও সারাবে। আরও একটি ফেজ আমরা সবসময় বলে থাকি সিওপিডি, এই যারা পেশেন্টস হন, তো তাদের মধ্যে একটা আতঙ্ক থেকে থাকে যে এই রে আমার যদি এটা হয় তাহলে কি এটা খুব রিস্ক ফ্যাক্টর বা এরকম, সত্যি কি আপনি সেটা মনে করেন? বা যারা অযথা মানে আতঙ্কিত হয়ে পড়ছেন তাদের জন্য আপনি কি বলতে চান? হ্যাঁ, আমি বলবো অযথা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। সিওপিডি ডেফিনেটলি, যেটা আমরা বলি যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটাকে আমরা বলছি, তো সেই সিওপিডিতে কী হয় জানো, লাংটা আমাদের, যারা এই পেশেন্ট তাদের লাংয়ের প্রত্যেকটা অংশ ঠিকঠাক কাজ করে, মানে অর্থাৎ ফোলা আর চুপশোনো এইটা পুরোটা করতে পারে না। তার মানে তারা পুরোপুরি অক্সিজেন পুরোটা নেওয়া আর সেটা ছাড়ার প্রসেসটা তাদের ড্যামেজ হয়েছে কিছুটা, কিছু কিছু জায়গা অবস্ট্রাকশন হচ্ছে, ঢুকছে না। এই পেশেন্টের ধরো ইনফ্লুয়েঞ্জা হলো অ্যান্ড সেকেন্ডারি স্টেজে চলে গেল, মানে জ্বর হলো, কিছু প্যারাসিটামল খেলো বা কোনো ওষুধ খেলো, খেয়ে তার জ্বর কমে গেল, কিন্তু সেটা বুকে বসে গেল, তাহলে তার শ্বাসকষ্ট তো বেড়ে যেতে পারে। কিন্তু যে সিওপিডি পেশেন্ট, আমি তাদের একটাই বলবো, অযথা আতঙ্কিত হবেন না। ইনফ্লুয়েঞ্জা হোক কি আপনার চিকুনগুনিয়া হোক, বা এমনি এই যে মাঝে এসেছিল ক্যালকাটা ফিভার, তো বেশ যেটাই হোক, যদি দেখেন আপনার
সেই লেভেলের কষ্ট কিছু নেই, সর্দি ও জ্বর হলো কমে গেল, ব্রিদিং এক্সারসাইজটা রেগুলার করবেন, তাতে আপনার লাঙের মানে ফোলা আর কমা এইগুলো, হ্যাঁ, সংকোচন প্রসারণটা যদি মেনটেন করতে পারেন, আর একটু ভালো করে প্রচুর পরিমাণে জল খাওয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা যাতে মানে শরীরের মধ্যে যাতে তারতম্য যাতে তার না হয়, ব্যালেন্স করা ওটাকে, এইগুলো মেনটেন করে যদি, তাহলে মোটামুটি বেরিয়ে যায়। বয়স্ক লোকেদের ক্ষেত্রে একটু অসুবিধে, কারণ বয়স হলে তো মাসল বলো যাই বলো সবই তো একটু, আর শিশুদেরও ক্ষেত্রে তাই, ওদের তো ডেভেলপ করে না, প্লাস ওরা বলতেও পারে না, এটাও একটা কথা। ম্যাম এবারে একদম মানে প্রত্যেকের যেটা প্রশ্ন সেটা হচ্ছে প্রতিকার। তো মানে দুটো ভাগে প্রশ্নটা ভাগ করি, সেটা হচ্ছে যে কখন কোনো পেশেন্ট বুঝবেন যে তার চিকিৎসকের পরামর্শ প্রয়োজন, এটি হচ্ছে প্রথম ধাপ, এবং হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে এর নিবারণ কিভাবে সম্ভব যদি একটু বিস্তারিত বলেন, এবং কোনো বিশেষ কোনো মেডিসিন যদি আপনি সাজেস্ট করতে চান। হ্যাঁ, প্রথমে বলবো জ্বরকে, প্রথমে যেই জ্বর এলো আপনি রেস্ট নিন, 3 থেকে 4 দিন দেখুন, তাতেও যদি জ্বরের প্যাটার্নটা চেঞ্জ না হয়, মানে ঠিকই টাইমে ও বাড়ছে, ঠিক টাইমে ও কমছে, আবার এই প্যাটার্নটা কন্টিনিউয়াস, এবং আপনি বেশ ভালো রকম দুর্বল হয়ে পড়েছেন, এই জিনিসগুলো দেখানো যায়, তাহলে 4র্থ দিন অনওয়ার্ডস একবার রক্ত পরীক্ষা ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে কনসাল্ট করা উচিত। তবে এখনকার ডাক্তারদের আমার কাছে তো ধরো অ্যালোপ্যাথি প্রেসক্রিপশান খুব আসে, হোমিওপ্যাথি প্রেসক্রিপশানও আসে, তো সেখানে আমি দেখেছি বেশ স্বনামধন্য যে ডাক্তারেরা আছেন আর কি আমাদের কলকাতায়, তারা কিন্তু আজকাল অ্যান্টিবায়োটিক ধুমাধুম দিচ্ছেন না, তারা কিন্তু ওই পরামর্শ, আর জ্বর বেশি হলে জ্বর কমানোর ওদের যে জল অ্যান্টিপাইরেটিক, অর্থাৎ তোমার ক্যালপল গোছে বা মানে প্যারাসিটামল গোছে, এই ওষুধগুলোই দিয়ে ওরাও বলেন কিন্তু যে ম্যানেজ করতে। এই মানে আমার মনে হয় এটাই হওয়া উচিত। আর যদি তুমি আমাদের হোমিওপ্যাথির কথা বলো, তাহলে এখনই না ইউটিউবের এই দৌলতে পেশেন্টদের ক্ষেত্রে কাছে অনেক রকম ওষুধ থাকে, সেটা আমি তো তোমাদের এই রকম চ্যানেলকে বা ইউটিউবকে তার জন্য ধন্যবাদ জানাবো। কেন না, এই যে, হ্যাঁ, কারণ এই যে ধরো কিছুটা মানুষ জেনে যাচ্ছে, কিছু ওষুধ তারা বাড়িতে রাখছে, সেই ওষুধ যেমন ধরো আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকের বাড়িতে আমরা দেখতাম ক্রোসিন রয়েছে, মুদিখানার দোকানেও ক্রোসিন পাওয়া যেত, বুঝলে? এখন ঠিক ওই রকমই কিন্তু লোকেদের ঘরে রাস্টাক্স, নাক্সভূমিকা, বেলেডোনা খুঁজে পাওয়া যায়, এবং আমার খুব ভালো লাগে। আমাদের সময় তখন ঠাকুমা বা বাবাদের ছোট্ট একটা কাঠের বাক্সের মধ্যে 2-4টে হোমিওপ্যাথি ছিল, এইভাবে ঘরে ঘরে ছিল না। এখন কিন্তু এই হোমিওপ্যাথিক সচেতনতা দেখে আমার খুব ভালো লাগে, এবং আমি ওই জন্যই আরও এই ইউটিউবের বিভিন্ন চ্যানেলগুলোকে আমি মানে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দিই। আর এই ইনফ্লুয়েঞ্জাতে যদি বলো, তাহলে আমি পার্সোনালি যেটা মনে করি, আমাদের একটা ওষুধ আছে ইনফ্লুয়েঞ্জিনাম বলে, ওই ইনফ্লুয়েঞ্জিনাম যেমন ইনফ্লুয়েঞ্জা হলে দেয়, এই ইনফ্লুয়েঞ্জিনাম কিন্তু আবার ইনফ্লুয়েঞ্জাকে প্রোটেক্ট করতেও সাহায্য করে। তো এই ইনফ্লুয়েঞ্জিনাম প্রথমেই একটা ডোজ আমি খাইয়ে দিই, বুঝছো? তারপরে সিমটম অনুযায়ী কারোর ব্রাইনিয়া আসতে পারে, রাস্টাক্স আসতে পারে, চিকুনগুনিয়া এইসবের ক্ষেত্রে যখন জয়েন্টে ব্যথাগুলো খুব বেশি হয়ে যায়, আমরা ইউপেটোরিয়াম দিতে পারি, বা আর যদি চেস্ট কনজেশন হয়ে যায় মনে করো, তাহলে আমরা রাস্টাক্স, ব্রাইনিয়া সিমটমগুলো দেখছি এগুলো তো হয়ে গেল, কিন্তু চেস্ট একটা কনজেশন হয়ে যেতে পারে, সেখানে ক্যালিমিওর খুব ভালো কাজ করে, আমরা দিয়ে রাখি। বাড়াবাড়ি হয়ে গেলে চেলিডোনিয়ামে চলে যাই, ক্যালিকার্বে চলে যাই, ওটা সিমটম বুঝে সেই অনুযায়ী যাই। কিন্তু আমি বলবো প্রত্যেকের বাড়িতে অন্তত এই সিজনে রাস্টাক্স 30, ব্রাইনিয়া 30, বেলেডোনা 30, জেলসিমিয়াম 6 এগুলো রেখে দিন। দরকার হয় আপনারা সার্চ করে সিমটম কি দেখে নিজেরা মিলিয়ে, হোমিওপ্যাথি এমন একটা ওষুধ যে প্রথম 1-2 ডোজ আপনারা খেয়ে নিতে পারেন, সাইড এফেক্ট অ্যালোপ্যাথির মতো তো নেই। অতএব একবার নিজেরা দেখুন না, না পারলে তো আমরা তো রয়েছি।
ম্যাম, অসংখ্য ধন্যবাদ তো প্রথমে যে এত সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর জন্য। তবে শেষ একটা ছোট্ট প্রশ্ন থাকবে, যারা দর্শক ক্যামেরার ওপারে রয়েছেন অধীর আগ্রহে যারা দেখছেন এই গোটা এপিসোডটা, তো তাদেরকে কি বলতে চান, কি সাজেস্ট করতে চান যে কিভাবে এই যে কোনো রোগ হওয়ার আগেই সেটাকে তারা কন্ট্রোল করতে পারেন বা আটকাতে পারেন? রোগ হওয়াটা চাইলেই হয় না। যেমন আমাদের ডক্টর পরিমল ব্যানার্জি বলতেন যে বৃষ্টিতে 10 জন ভিজলো, সবার সর্দি হলো না। 2 জনের সর্দি হলো, 2 জনের মাথা ব্যথা হলো, একজনের কিচ্ছু হলো না, আরেকজন হাত পা ব্যথা হলো, কারোর জ্বর এলো। এটা ভ্যারি করে। তাহলে এই যে আমার শুধু দর্শকদের ক্ষেত্রে কাছে আমার একটাই আবেদন, নিজেদের সাবধানে রাখুন। কিন্তু সাবধানে রাখা মানে এই নয়, কিন্তু আমি দেখছি ছোটো ছোটো বাচ্চাগুলোকে এখনই মাথায় টুপি, সোয়েটার, পায়ে মোজা, হাতে গ্লাভস পরিয়ে ঘোরাচ্ছে। আমি সেই সব ছোটো ছোটো মায়েদের বলছি, সব তো ছোটো ছোটো মা এখন, তো তাদের একটাই বলবো, অত মোটা মোটা জামা কাপড় পরে বাচ্চাকে রাখবেন না। সিজন যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পরিবর্তন যেটা হচ্ছে আমাদের, সেই পরিবর্তনটার সঙ্গে ধীরে ধীরে ওদের অ্যাডজাস্ট করান। প্রোটেক্ট করতে গেলে কিন্তু ওর ইমিউনিটি তৈরি হবে না। অল্প নাক দিয়ে জল বেরোলে বেরোক, ওষুধ কেন দেবেন? দেখুন না পরের দিন কিছু হয় কি না। এইটা। আর বড়দের ক্ষেত্রে বলবো, ওই যে চতুর্দিকে হচ্ছে হাতে মাস্ক পরে পরে ঘুরে বেড়াচ্ছে, ওই মাস্ক দিয়ে কিন্তু এই রোগ আটকানো যায় না। বাসে উঠুন, মেট্রোতে উঠুন, রাস্তায় ভিড়ে যান, বাজারে যান, আপনি মাস্ক পরবেন। মাস্কের এদিকেও ফাঁক আছে, ওদিকেও ফাঁক আছে, এখানেও ফাঁক আছে, এখানেও ফাঁক আছে। চাইলে ইনহেল করবেন, গাছে যাচ্ছেন, কন্টামিনেশন হচ্ছে, আপনার হতেই পারে। তাহলে আপনি কি করে নিজেকে প্রোটেক্ট করবেন? আপনাকে প্রোটেক্ট করার জন্য আপনি নিজেকে ভালো খাবারে রাখবেন। ভিটামিন সি আছে এমন জাতীয় খাবারগুলো একটু এই মুহূর্তে একটু বেশি খাবেন। আপেল কিনতে হবে, কমলা লেবু কিনতে হবে, এখন কমলা লেবু আর কদিন পর আসবে। আরে বাবা, পেয়ারা খান না, যেটা সস্তা। বয়স্ক লোকেরা মাঝখানের বীজটা খাবেন না, গাটা খান, তাতে তো অসুবিধে নেই। সর্দি কাশি না থাকলে কলা খান, ক্যালসিয়াম থাকবে, আপনার ভিটামিন ডি তৈরি হবে। শরীরে ক্যালসিয়াম না থাকলে রোদে দাঁড়িয়ে ভিটামিন ডি দিয়ে কোনো লাভ নেই। ইমিউনিটি বুস্ট যদি করতে হয়, তাহলে এই 3টে জিনিস তো দরকার, যেটা আমরা আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে প্রকৃতি ঢেলে দিয়েছে। সেই জিনিসগুলো খান, যে সিজনে যেটা, সেই সিজনে সেইটা খান। তাহলেই আমার মনে হয় নিজেকে প্রোটেক্ট করা যাবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য, এত ভালোভাবে আমাদেরকে গাইড করার জন্য। আর সর্বোপরি আপনাদেরকে অবশ্যই বলার যে আপনারা তো সুচিকিৎসকের সুপরামর্শ নেবেন, কিন্তু সবার থেকে বেশি জরুরি, যেরকম ম্যাডাম বললেন, যে আপনাদের নিজেদের ভালো থাকাটা। তাই এভাবেই ভালো থাকবেন। আসছে শীত, জমিয়ে উপভোগ করুন, কমলালেবু থেকে পিকনিক সব তো হবে, কিন্তু অবশ্যই নিজেকে সামলে তারপরে আবার একটি নতুন এপিসোডের সঙ্গে ফিরে আসবো। কথা দিচ্ছি নতুন কোনো বিষয় নিয়ে, কিন্তু এখন সময় একদম শেষ, তাই বিদায় নেওয়ার পালা। আপনারা ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।